নটবরদা, আর কত দূর যাইতে হইব? দাঁড়া, আর একটু ধৈর্য ধর। ভালো মধু পেতে গেলে জঙ্গলের ভেতরে ঢুকতে হবে যে। মাধব, তুই ঝটপট নৌকাটা বেঁধে ফেল। আমি মধুর চাকটা কোথায় আছে সেটা দেখে আসি। নটবরদা সে কখন গেছে, এখনো আইলো না কেন? হা করে দাঁড়িয়ে দেখছিস কে? জঙ্গলের মধ্যে আরেকটা বড় চাক আছে, যা ঝটপট নিয়ে আয়। এতেই হয়ে যাবে। মনে হচ্ছে ঝড় আসবে। চলো দাদা, এই ঝড় আসার আগে আমরা ঘরে ফিরে যাই। আহ, যা বলছি শোন। সোজা গিয়ে বড় গাছটার সামনে দেখবি চাকটা ঝুলছে, যা গিয়ে নিয়ে আয়। আজকের গল্প সুন্দরবনের প্রেতাত্মা। দাদা, আরেকটা পিস দিন না। বিল্টু, এই নিয়ে তোর মোট 5 পিস ইলিশ আর 4 পিস চিংড়ি চলছে। এরপর যদি পেটের লক গেট খুলে যায় তখন আমায় কিছু বলতে আসিস না কিন্তু। আরে তুই চিন্তা করিস না, আমি সাথে করে অ্যান্টাসিড নিয়ে এসেছি। আর তাছাড়া এরকম মনোরম পরিবেশে এত সুস্বাদু খাবার কি মিস করা যায়? কথাটা বিল্টু খুব একটা ভুল বলেনি। এরকম শান্তশীতল প্রাকৃতিক জলবায়ুর মাঝে বাঙালির ভোজন রসিকতার ইচ্ছা যে প্রবলভাবে বৃদ্ধি পাবে সেটাই তো স্বাভাবিক। গত 2 দিন ধরে এই লঞ্চে আমরা রয়েছি। এখনও অবধি নানান বন্য পশু পাখির দর্শন হলেও বাঘ মামার দেখা এখনও মেলেনি। সেই ক্ষোভ মেটাতেই বিল্টু বোধহয় আরও বেশি করে খাওয়া দাওয়াতে মন দিয়েছে। তবে আমি বাঘ দেখার সাথে সাথে অন্য কিছু দেখার অপেক্ষাতেও আছি। কি এত ভাবছিস? আরে জঙ্গলের রাজা বাঘের দর্শন হয়নি তো কি হয়েছে? জলের রানী ইলিশের দর্শন তো আমাদের পেট করেই নিয়েছে। তবে সুন্দরবনে বাঘের দর্শন ঈশ্বর দর্শনের সমান। তুই বাঘকে না দেখলেও সে কিন্তু তোকে ঠিকই দেখতে পাচ্ছে। মানে তুই বলছিস বাঘ আমাদের দেখছে? শুধু বাঘ কেন বাবু, এই জঙ্গলে আরো অনেক কিছু আছে যা সব সময় সব কিছু দেখছে। আচমকাই কথাটা শুনে পেছন ঘুরে তাকালাম। দেখলাম চাদর মুড়ি দিয়ে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। মানে কি সেটা? দেখবেন নাকি বাবুরা? তাহলে তো রাতের অপেক্ষা করতে হবে। রাতের অন্ধকারেই তো তাকে দেখা যায়। কথাটা বলেই লোকটা লঞ্চের ভেতরে চলে গেল। কি রে, লোকটা পাগল নাকি? লোকটার কথায় আমার মনে একটা প্রশ্ন দাগ কেটে গেল।
লোকটা কি সত্যিই পাগল, নাকি সে তার কথা বলছে, যাকে খুঁজতে আমি এখানে এসেছি? ঠিক সেই সময় নৌকার গার্ড বাঁশি বাজাতে শুরু করলো। দুপুরে খাওয়ার পর এবার লঞ্চ থেকে নেমে ঘোরার পালা। দেখলাম লঞ্চটি একটা ঘাটে এসে দাঁড়িয়েছে। ঘাটের গেটের উপর লেখা সুবর্ণাখালী ক্যাম্প। শুনেছি নাকি এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে সুন্দরবনটা দেখতে নাকি আরও মায়াবী লাগে। আমরাও সেটি দেখতে লঞ্চ থেকে নেমে সেদিকে অগ্রসর হলাম। দুদিকে লোহার জাল দিয়ে ঘেরা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটি পুরনো মন্দির। মন্দিরটি আসলে বনদেবীর। স্থানীয় মানুষদের বিশ্বাস এই বনদেবীই হলেন সমগ্র বনের রানী এবং তার আশীর্বাদেই সবাই সুরক্ষিত। আমরা মন্দির দর্শন করে সামনের দিকে এগোচ্ছি, হঠাৎ আমার কানে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। মনে হলো আওয়াজটা ওই মন্দিরের ঠিক পেছন থেকে আসছে। আমি সেই আওয়াজটা অনুসরণ করে মন্দিরের পেছনে কিছুটা এগোতেই দেখি একটি কিশোরী মেয়ে ওখানে একা দাঁড়িয়ে কাঁদছে। মেয়েটির পরনে একটি ময়লা জামা এবং হাতে ছোট ছোট ফলের বীজের কিছু একটার মালা ঝোলানো। আমি মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বললাম, কি হয়েছে, কাঁদছো কেন? মেয়েটি আমার কথা শুনে চোখ মুছে বলল, দাদাবাবু, সকাল থেকে একটা মালাও বিক্রি হয়নি। ওদিকে ছোট ভাইটার খুব জ্বর, ওষুধ কেনারও টাকা নেই। মেয়েটিকে দেখে বড় মায়া হলো। আমি পকেট থেকে কিছু টাকা বার করে মেয়েটির হাতে দিয়ে বললাম, এই নাও, তোমার ভাইয়ের জন্য কিছু ওষুধ কিনে নিও। কথাটা শুনে বাচ্চা মেয়েটি ছলছল চোখে বলল, দাদাবাবু, মা বনদেবী তোমার মঙ্গল করবেন। বলেই একটি মালা নিয়ে আমার হাতে পরিয়ে দিল। এটি রক্ষা কবচ গাছের ফলের বীজের মালা, মা বনদেবীর আশীর্বাদ। এটি তোমার সাথে থাকলে মা বনদেবী সব সময় তোমায় রক্ষা করবেন। মেয়েটির নিষ্পাপ ভক্তি ও বিশ্বাস দেখে আমি বারণ করতে পারলাম না, তাই মালাটি হাতে পরে নিলাম। এরপর ঘাটের দিকে এগোতেই দেখলাম বিল্টু দাঁড়িয়ে আছে। কি রে, কোথায় ছিলিস? কখন থেকে তোকে খুঁজে যাচ্ছি। চল চল, লঞ্চে যাওয়ার সময় হয়ে গেছে। শুনলাম যাত্রীদের উদ্দেশ্যে লঞ্চ থেকে হুইসেল বাজাচ্ছে। আমরাও ঝটপট লঞ্চে ফিরে গেলাম। সূর্যাস্তের পর এক নিমেষে বদলে যায় সুন্দরবনের রূপ। ঘন কালো চাদরে ঢেকে যায় চারদিকের পরিবেশ। ঠিক তার মাঝেই নদীতে নোঙর ফেলে আমাদের লঞ্চটি যেন দাঁড়িয়ে থাকবে এক অজানা অতিথি হয়ে। রাতে তেমন কিছু করার নেই, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি আর বিল্টু লঞ্চের ডেকের ভেতরে শুতে চলে গেলাম। বাঘ, বাঘ। বিল্টু, এই বিল্টু, ওঠ ওঠ বলছি। না, 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 না। বিল্টু, এই বিল্টু, ওঠ বলছি। কি রে, কি হয়েছে? স্বপ্ন দেখলি নাকি? আর বলিস না ভাই, দেখলাম একটা বাঘ ঠিক তোর জায়গায় দাঁড়িয়ে আছে আর আমার নাম ধরে ডাকছে।
এখন দেখি ওটা বাঘ নয় তুই। কি যা তা বলতো, ভয় একেবারে ঘাম ছুটে গেল। হবে না? কতবার বললাম এতগুলো ইলিশ আর চিংড়ি একসাথে খাস না, নির্ঘাত তোর পেট গরম হয়েছে। যাক, তাড়াতাড়ি ওঠ, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। কি এক্ষুনি? কোথায়? আয় আমার সাথে, সব বলছি। ওই দেখ, জঙ্গলের ভেতরে একটা আলো দেখতে পাচ্ছিস? আর এই লঞ্চটাও পাড়ে এসে গেছে, নিশ্চয়ই ওখানে কিছু একটা আছে। ওই আলোকে অনুসরণ করলেই সব রহস্য ভেদ করা যাবে। মানে তুই কি ওই আলোর কাছে ওই জঙ্গলে যাবি নাকি? আমি নয়, আমরা। বিল্টু রাজি না হলেও আমি এক প্রকার ওকে জোর করেই জঙ্গলে প্রবেশ করলাম। অভি, আমার কিন্তু ভয় লাগছে, এখনো সময় আছে, চল ফিরে যাই। চুপ, দাঁড়া, ওদিকে দেখ। দেখলাম কিছু দূরেই একটা বিশাল গাছের নিচে একটি কালো ছায়া মূর্তি হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে কারোর অপেক্ষা করছে। আমরা কৌতূহলবশত লোকটির দিকে এগিয়ে যেতেই লোকটি এবার মুখের চাদরটি সরিয়ে আমাদের দিকে ঘুরে দাঁড়ালো। আরে, এ তো সকালের সেই লোকটা, এইখানে কি করছে? আসুন বাবুরা, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। মানে আপনি কি করে জানলেন যে আমরা এখানে আসব? আমি তো এটাও জানি যে আজ আপনারা মরতে চলেছেন। ঠিক সেই সময় পেছন থেকে একটা গর্জন শুনতে পেলাম। পিছন ঘুরে দেখলাম ঝোপের পেছন থেকে একজোড়া চোখ জলজল করছে। অভি, বাঘ, বাঘ! ওটা বাঘ নয়, ওটা আপনাদের মৃত্যু। বাঘটা ঝোপ থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। দেখলাম বিশালাকার ওই বাঘটির মুখটি অদ্ভুত বিকৃত, সারা শরীরে অজস্র ক্ষত, আর চোখ দুটি যেন কটুরির মধ্যে আগুনের মতো লাল হয়ে চলছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই বাঘটি একটা প্রচণ্ড গর্জন করে আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু এবার একটা আশ্চর্য জিনিস ঘটল। দেখলাম ওই বাঘটি আমাদের উদ্দেশ্যে লাফ দিয়েও আমাদের কাছে পৌঁছতে পারছে না, হাওয়ায় শূন্যে ওটি ভেসে আছে। এমন অদ্ভুত জিনিস আমি আগে কখনো দেখিনি। সাথে সাথে শুনতে পেলাম এক মন্ত্রধ্বনি, যা জঙ্গলের চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। দেখলাম একজন সন্ন্যাসী কিছু দূরে দাঁড়িয়ে অনবরত এই মন্ত্রোচ্চারণ করছে। তার শরীর থেকে এক উজ্জ্বল আলোর দীপ্তি চারিদিকে ছড়িয়ে পড়ছে। ওই অদ্ভুত অলৌকিক দৃশ্য দেখে আমি বুঝলাম উনি কোনো সাধারণ মানুষ নন, এবং ওনার ওই অলৌকিক শক্তি দিয়েই উনি আমাদের প্রাণ রক্ষা করেছেন। এই কে তুই? তোর এত বড় সাহস, তুই ওনার বলি আটকাবি? কেন চিনতে পারছো না বুঝি নটবরদা? আমি মাধু। কথাটা শুনে ওই চাদর মুড়ি দেওয়া লোকটি ভয়ে আটকে ওঠে। এদিকে দেখি ওই শূন্যে ভেসে থাকা অদ্ভুত প্রাণীটি ধীরে ধীরে একটি বিকট কালো ছায়ারূপ ধারণ করলো। কি বিভৎস তার রূপ! কালো অবয়বে চোখ দুটি যেন জ্বলন্ত কয়লার মতন জ্বলছে। অভি, এইটা তো সেই সমরেশদার ছবিতে দেখা সেই কালো ছায়া মূর্তিটা। হ্যাঁ, সমরদা ঠিকই বলেছিল। রক্ত চাই, রক্ত। আমার বলি কেউ আটকাতে পারবে না। আমি আটকাবো। অনেক নিষ্পাপ মানুষকে তুই হত্যা করেছিস, কিন্তু বনদেবীর আশীর্বাদ যার কাছে আছে তার কোনো ক্ষতি তুই করতে পারবি না।
ওই সাধুটির কথায় হঠাৎ মনে পড়ে গেল আমার হাতে বাঁধা ওই গাছের ফলের মালাটির কথা। মেয়েটি স্পষ্ট বলেছিল যে এই মালা মা বনদেবীর আশীর্বাদ, এইটি তোমাকে সর্বদা রক্ষা করবে। আমি তৎক্ষণাৎ হাত জোর করে মা বনদেবীর নাম স্মরণ করতে লাগলাম। এই দেখে ওই প্রেতাত্মা আরও ক্ষিপ্ত হয়ে বিকট একটা চিৎকার দিয়ে উঠল। তোদের মরতে হবে। নিমেষে ওই সাধুটি আমাদের সামনে এসে দাঁড়ালো এবং ওই প্রেতাত্মার হাতটি শক্ত করে চেপে ধরল। মুহূর্তে ওই প্রেতাত্মার হাতটি ঝলসে গেল। প্রচণ্ড চিৎকার করে প্রেতাত্মা এবার বলে উঠল, ছাড়বো না, ছাড়বো না, আমি ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। বলেই নিমেষে কালো ধোঁয়া হয়ে শূন্যে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে ওই চাদর গায়ে দেওয়া লোকটিও ভয়ে জঙ্গলের ভেতরে পালিয়ে গেল। আপনি কি গুরুদেব? আমি মাধব, মা বনদেবীর সাধক। বহু বছর ধরে এই জঙ্গলে আমি ওনার সাধনা করে চলেছি এবং মা বনদেবীর আজ্ঞা অনুসারে আমি ওনার ভক্তদের রক্ষার দায়িত্ব নিয়েছি। এই প্রেতাত্মার রহস্যটা আসলে কি? আর ওই লোকটিও আমাদের এরকম বিপদের মুখে কেন ঠেলে দিল? এই ঘটনার সূত্রপাত হয়েছিল আজ থেকে বহু বছর আগে। যে লোকটি তোমাদের ছল করে এই জঙ্গলে এনেছে, সে নটবরের কথায় এক রাতে মধু সংগ্রহ করতে আমি এই জঙ্গলে আসি। সেই রাতটি ছিল খুবই দুর্যোগময় রাত। প্রকৃতিও যেন কোনো এক অশনি সংকেতে প্রচণ্ড রুষ্ট হয়ে উঠেছিল। আমাকে পাড়ে অপেক্ষা করতে বলে নটবর জঙ্গলে মধু সংগ্রহ করতে চলে যায়। কে 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 ওখানে? না 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 না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমাকে মেরো না, আমাকে মেরো না। তোকে ছেড়ে দিলে আমি অমর হব কিভাবে? তোর বলি যে দিতেই হবে। না না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমার জায়গায় আমি আপনাকে আরেকজনকে এনে দিচ্ছি, আপনি তার বলি দিন। আর আর আমাকে না মারলে আমি আপনার বলির জন্য আরও মানুষ এনে দেব। আচ্ছা, তবে বেশ, যতদিন তুই আমার বলি এনে দিবি ততদিন তুই অমর থাকবি। কিন্তু যেদিন তুই বলি আনা বন্ধ করে দিবি সেদিন আমি তোর বলি দেব, কথাটা মনে রাখিস। জি জি আগে। নটবর ফিরে এসে ছল করে আমাকে জঙ্গলের ভেতরে মধু আনতে পাঠায়, কিন্তু আমি বুঝিনি ও আমাকে মৃত্যুর মুখে ফেলে ওখান থেকে পালিয়ে যাবে। কে কে ওখানে? ওখানে কে? ক্ষত বিক্ষত শরীরে যখন আমি মৃত্যুর মুখে ঢলে পড়েছি, তখন আমি শেষবারের মতো মা বনদেবীকে স্মরণ করি। মা মা আমায় রক্ষা করো, মা 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 আমায় রক্ষা করো। দুষ্ট পাপী, আজ তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। বেঁচে থেকেও অমরত্বের লোভে তুই বহু নিষ্পাপ মানুষের প্রাণ নিয়েছিস। আমার অভিশাপে তোর মৃত্যু হলেও আজও তোর এই পাপী আত্মা সেই হত্যা লীলা থামায়নি। আজ তুই অমরত্বের লোভে
এই নিষ্পাপ বালকটিকে হত্যা করেছিস, কিন্তু আর নয়, আমি এই বালককে অমরত্বের বর প্রদান করলাম এবং আজ থেকে ওই হবে তোর কাল। ছাড়বো না আমি ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। মা, আজ তোমার দর্শনে মোর জীবন ধন্য হয়ে গেছে। আজ থেকে তোমার এই সন্তান তোমার সেবক হয়ে এই জঙ্গলকে রক্ষা করবে। যখনই এই জঙ্গলে কেউ বিপদে পড়ে তোমার নাম স্মরণ করবে, আমি সর্বদা তাকে রক্ষা করব। এইভাবেই তারপর থেকে আমি মা বনদেবীর সেবক হয়ে উঠি এবং এই জঙ্গলেই বাস করি। তোমার হাতে যে গাছের বীজের মালা রয়েছে, সেই রক্ষা কবচ গাছের নিচে বসেই আমি আমার সাধনা সম্পন্ন করেছি এবং এই গাছের বীজের মালা যার যার কাছে থাকে, আমি সর্বদাই তাদের ডাক শুনতে পাই। আজ এই মালাটি তোমার হাতে ছিল বলে আমি তোমার ডাক শুনতে পেয়েছিলাম। এখন তোমরা সুরক্ষিত। রাতের অন্ধকার কেটে তখন ভোরের আলো ফুটছে। আমি আর বিল্টু যেন তখন সুন্দরবনকে এক নতুন রূপে দেখছি। আসলে সত্যি বলতে, মানুষের বিশ্বাস ও অবিশ্বাস দুটোই এক মুহূর্তের অভিজ্ঞতায় বদলে যেতে পারে। যেমন কাল রাতে ঘটে যাওয়া ঘটনায় এখন আমার বিশ্বাস হলো পৃথিবীতে আলো ও ছায়া এই দুটির অস্তিত্ব সমানভাবে বর্তমান। এই ওই যেদিন তুই বলি আনা বন্ধ করে দিবি, সেদিন আমি তোর বলি দেব। কথাটা মনে রাখিস।